জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি শ্রদ্ধা জানালেন মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি। নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের দপ্তর বন্টন, মঈন খান এলজিআরডি পার্থ পেলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 10:30টায় তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। ফুল দিয়ে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল এ সময় রাষ্ট্রীয় সালাম প্রদান করে। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও 3 বাহিনীর প্রধান এ সময় উপস্থিত ছিলেন। গতকাল সন্ধ্যায় বঙ্গভবনে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর আজ তিনি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। গত 20 আগস্ট সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শপথ নেওয়া নতুন 4 মন্ত্রী 2 প্রতিমন্ত্রীদের দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ডক্টর আব্দুল মঈন খান। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে এ মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন। আর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমকে খাদ্যমন্ত্রী করা হয়েছে। সাচিং প্রুজেরিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। মোহাম্মদ শামীম কায়সার ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। আমদানিতে শক্তিশালী সিন্ডিকেটের প্রভাবের কারণেই অতীতে গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়নি। বিগত আওয়ামী লীগ সরকার বাপেক্সকে কেবল দুর্বলই করেনি, বাড়তি দামে এলএনজি আমদানিও করেছে, মন্তব্য বিশেষজ্ঞদের। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। একসময় বলা হয়েছিল বাংলাদেশ ভাসছে গ্যাসের উপর। বাস্তবে এখন বাসাবাড়িতে ঠিক মতো গ্যাস নেই, সিএনজি স্টেশনগুলোতে হাহাকার, আর গ্যাসের চরম সংকটে শিল্প কারখানা। বিশ্লেষকরা বলছেন, অনুসন্ধানে বাপেক্সের সক্ষমতা না বাড়িয়ে 2018 সালে আওয়ামী লীগ সরকার যায় ব্যয়বহুল এলএনজি আমদানির দিকে, অথচ পাশের দেশগুলো সক্ষমতা অর্জন করে এখন বিদেশীয় তেল গ্যাস অনুসন্ধানে কাজ করছে। 2024 বা 25 পর্যন্ত যে সরকারগুলি ছিল তারা নিজেদের গ্যাস আহরণ এবং উন্নয়ন না করে একটা সিন্ডিকেটের প্রভাবে গ্যাস আমদানির দিকে গেছে। সরকার 6 মাস ধরে এসছে, এই সরকার কিন্তু একটা সংকট নিয়ে এসছে। কারণ আপনার যদি দুটো এফএসআরও যখন চালু থাকে তখনও কিন্তু আপনার যে চাহিদা, সেই চাহিদার তুলনায় আপনার সরবরাহ প্রায় 1000 মিলিয়ন কিউবিক ফিট পার ডে কম থাকে। যখন সমুদ্র সীমা জয় করেছে তার পরবর্তীতে আপনি দেখেন মায়ানমার কিংবা আমাদের প্রতিবেশী ভারত, তারা কিন্তু তাদের সমুদ্র সীমায় অলরেডি গ্যাস এবং তেল উত্তোলন শুরু করেছে। সে জায়গায় আমরা কোথায় আছি? আমরা দর্শকের ভূমিকায় আছি। আমাদের বাপেক্স যখন প্রতিষ্ঠা হয়েছে সেই সমসাময়িক আপনি মালয়েশিয়ার পেট্রোনাস, আপনার ইন্ডিয়ার ওএনজিসি কিংবা পাকিস্তানের ওজিডিসিএল, যাদের যে প্রতিষ্ঠানগুলো আছে তারা দেশের সক্ষমতা পূরণ করে দেশের বাইরেও তারা তাদের কার্যপরিধি বিস্তার করেছে। বিগত সরকার কেন গ্যাস অনুসন্ধানে হাত গুটিয়ে ব্যয়বহুল এলএনজি আমদানিতে ঝুঁকলো, তা তদন্তের তাগিদ দেন তিনি। আপনি এলএনজির ওখানে কি হয়েছে এটা তো একটা ইনভেস্টিগেট করলে বোঝা যাবে। আসলে এটা তো আমি বলতে পারবো না এই জায়গা থেকে যে ধরেন আপনি আমার 3 টাকার যেই গ্যাস আমি পাচ্ছি সেটা আমাকে 55 টাকা দিয়ে কিনে আনতে হচ্ছে। আমরা এলএনজি নির্ভর হব কেন? আমাদের দেশীয় সম্পদের ঠিকমতো অনুসন্ধান না করে আমরা আমদানি নির্ভরতার দিকে চলে গেছি কেন? সেটাও ইনভেস্টিগেট হওয়া দরকার। আগে যেটা দরকার, বাংলাদেশের ল্যান্ড সারফেসে ছাতক ট্যাংরাটিলায় গ্যাস আছে, আপনি ভোলায় আবিষ্কৃত গ্যাস পড়ে রয়েছে, এইগুলি একেবারে যুদ্ধ প্রস্তুতি নিয়ে ভোলার গ্যাসটা গ্রিডে আনা উচিত। ট্যাংরাটিলা ছাতকে যেখানে ড্রিল করলেই গ্যাস পাবে, পার্বত্য চট্টগ্রাম এলাকায় যেখানে অনেকগুলি নোন গ্যাস আছে, এখানে এক্সপ্লোরেশন করলে আমি মনে করি 2 থেকে 3 বছরের মধ্যে আমাদের ল্যান্ড সারফেসে 2 থেকে 3 TCF গ্যাস আসবে এবং এইসব জায়গায় যেহেতু পাইপলাইন করা আছে, পাইপলাইন দিয়ে ইভাকুয়েট করা যাবে। সমুদ্রের গ্যাস অনুসন্ধানের জন্য পিএসসি দরপত্র আহ্বান করেছে সরকার। এতে ভবিষ্যতে সমাধানের আশা দেখছেন বিশ্লেষকরা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন 100টি কূপ খনন করার জন্য নতুন করে। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। জীবনের ঝুঁকি নিয়েই চলছে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার প্রধান ডাকঘরের কার্যক্রম। জরাজীর্ণ পাকা এ ভবনটিতে কর্মকর্তা কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে চালাচ্ছেন দাপ্তরিক কাজ। ঝালকাঠি প্রতিনিধি মোহাম্মদ মাসুদুল আলমের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট।
ডাকঘরটি দেখলেই মনে পড়ে যায় এদেশে কোনো এক সময় ব্রিটিশের শাসন ছিল। ঝালকাঠির কাঠালিয়া উপজেলার প্রধান ডাকঘরটি প্রতিষ্ঠিত ব্রিটিশ আমলের। তবে এ ডাকঘরের বর্তমান ভবনটি 1992 সালে নির্মাণ করা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের মালামাল দিয়ে কাজ করায় কয়েক বছর যেতে না যেতেই ছাদ ও দেয়াল চুইয়ে পানি পড়তে শুরু করে। এর মধ্যে দু একবার দায়সারা মেরামতের কাজ করলেও তা কোনো কাজে আসেনি। এখন জরাজীর্ণ ভবনটি, পানিতে ভিজেই দাপ্তরিক কাজ করতে হয় পোস্টমাস্টারকে। ডাকঘর ভবনটি পুরাতন ও জরাজীর্ণ হওয়ায় পিলার ও বিমের পলেস্তরা খসে পড়ে রড বের হয়ে গেছে। শুধু তাই নয়, খসে পড়ছে ছাদের পলেস্তরাও। দেয়ালের বাইরেও ভেতরের পলেস্তরা খসে ইট বের হয়ে গেছে। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এছাড়াও চেয়ার টেবিল ও আসবাবপত্র সহ মূল্যবান কাগজপত্র ভিজে নষ্ট হয়ে গেছে। বেশি বৃষ্টি হলে পলি দিয়ে ঢেকে রাখতে হয় গুরুত্বপূর্ণ কাগজপত্র। বাঙ্গেশ্বরী পরে না কি করে আমরা চিন্তা করি, আমরা ডরে আইতে পারি না। কাঠালিয়া থানার পোস্ট অফিস, ওই উপরে চলটা ভাঙ্গে পড়ে, যে কোনো মুহূর্তে মানুষ অ্যাক্সিডেন্ট করতে পারে। এটা অচিরেই যাতে হয়, এই ব্যবস্থা যাতে হয়, এইরকম একটা পদক্ষেপ গভর্নমেন্টের নেওয়া উচিত। যাতায়াতের ব্যবস্থাও ভালো না, ভাঙ্গাচুরা, ভিতরে বসার জায়গাও ভালো না, দ্রুত এটা মেরামত হওয়া দরকার। এদিকে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী অফিসার। শিগগিরই সংস্কারের আশ্বাস তাদের। পোস্ট অফিসটা অনেক মানে জর্জরিত ভাঙাচুরা, ভয় ভয় লাগে। আমি বিচারে ছিলাম, কিন্তু বিচার থেকে বাইরে এসে বসে ওই কার্যক্রম চালাই, কিন্তু অনেক কষ্ট হইতেছে। ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলবো এই বিষয়টা একটু দেখার জন্য। ইতিমধ্যে উপজেলা পরিষদের সমন্বয় সভায় আমরা আলোচনা করেছি। আলোচনার সিদ্ধান্ত মতে এটি মেরামত করার জন্য অথবা নতুন একটি ভবন নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে জেলা প্রশাসক স্যারের মাধ্যমে পত্র প্রেরণ করব এবং সংশ্লিষ্ট অধিদপ্তর এই বিষয়ে ভবনটি মেরামতের জন্য খুব দ্রুতই সিদ্ধান্ত গ্রহণ করে মেরামত করবেন বা পুনর্নির্মাণ করবেন বলে আমরা আশা করছি। ডিজিটাল যুগে ডাকঘরের প্রয়োজন কমে গেলেও সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, পোস্টাল অর্ডার, রেভিনিউ স্ট্যাম্প ও ম্যারেজ রেজিস্ট্রার, কাজী অফিসের চিঠিপত্র এখনও ডাক বিভাগের মাধ্যমেই আদান প্রদান হয়। তাই প্রতিদিনই সচল থাকে ডাক বিভাগ। আর তাই দ্রুত নতুন ভবন নির্মাণ করার দাবি এলাকাবাসী ও সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়। এর আগে একটায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।